আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। এই গৃহযুদ্ধের জন্য বিভিন্ন দিক থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং সেটার সাথে আওয়ামী লীগ তো জড়িত আছেই। বিভিন্ন দিক বলতে আমি একদম স্পেসিফিকলিভাবে বলছি, ভারত আমাদেরকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে। এই পরিস্থিতি তারা অনেক আগে থেকেই সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার কারণে তারা এটাতে সফল হয়নি। প্রধান উপদেষ্টা ব্যতীত অন্য যে কোনো কেউ আমাদের সরকার প্রধান হিসেবে দায়িত্বে থাকলে এখন বাংলাদেশে গৃহযুদ্ধ সংগঠিত হয়ে যেত। আমাদের একটা মহল রয়েছে যারা সোকল্ড একটা বিপ্লবী সরকারের ধারণা ইতিপূর্বে আমাদেরকে দিয়ে আসছেন। আমরা জানি সেই বিপ্লবী সরকারের প্রধান হিসেবে সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে নির্বাচিত করা হয়েছিল। যদি ইকবাল করিম ভূঁইয়াকেও সরকার প্রধান বানানো হতো, তারপরেও এই গৃহযুদ্ধ লেগে যেত এবং সেটা থামানোর কোনো সক্ষমতা কারো ছিল না। ভারতের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি জামাতিদের সরকার বলা হচ্ছে। তাকে নিজেকেও জঙ্গি বানানোর একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত অনেক লম্বা, মোদির হাতের থেকেও অনেক লম্বা বিদায় তাকে জঙ্গি বানাতে পারেনি। বাংলাদেশের সেনাবাহিনীকে জঙ্গি বাহিনী হিসেবে তারা ট্যাগ করছে এবং সেই মন্তব্যে ইন্ধন যোগাচ্ছে নিজুম মজুমদারের মতো কিছু পচে যাওয়া লোকজন। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা জেনে হোক, বুঝে হোক কিংবা না বুঝে হোক এই গৃহযুদ্ধের পথে নিজেরাও ইন্ধন যোগাচ্ছি। শেখ হাসিনার শাসন আমলে 3 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষিত হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে শিশুর যৌনাঙ্গ কেটে ধর্ষণ করা হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে লাস্ট 6 বছরে অন্ততপক্ষে 50,000 ধর্ষণ হয়েছে, এরকম একটা প্রতিবেদন আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি। কিন্তু তখন ভারতীয় চর লাকি আক্তাররা কিন্তু মাঠে নামেনি। জুলাই অভ্যুত্থানে লাকি আক্তার 2টো পোস্ট করেছিল, তার মধ্যে একটা তাকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করেছিল সেটার প্রতিউত্তরে, এবং দ্বিতীয় একটা জুলাইয়ে যে মানুষ হত্যা হচ্ছিল সেটা নিয়ে। তার তখন মনে হয়েছিল যে একটু বেশি হয়ে যাচ্ছে, তিনি মৃদু একটা প্রতিবাদ জানিয়েছিলেন, অর্থাৎ নিজের গা বাঁচানোর জন্য। অথচ আজকে সেই লাকি আক্তার প্রতিদিন 8টা 10টা 12টা করে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। আজকে লাকি আক্তার মাঠে নেমেছে। লাকি আক্তাররা কেন মাঠে নামে সেটা আমরা বুঝতে পারি। লাকি আক্তার মাঠে নেমেছে বলতে লাকি আক্তারকে নামানো হয়েছে, আর এটা শেখ হাসিনার পক্ষ থেকে নয়, সরাসরি ভারতের পক্ষ থেকে। লাকি আক্তার আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা অনেকেই ধারণা করি, এবং লাকি আক্তারকে যখন মাঠে নামানো হবে তার প্রতিউত্তরে আমরাও মাঠে নামবো। আমরা লাকি আক্তারের গ্রেপ্তার চাইব। সেটা নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হবে। সেখানে দুটো পক্ষ বাদ অনুবাদে জড়াবে, ঝগড়ায় জড়াবে, যুদ্ধে জড়াবে। এটাই ভারতের চাওয়া। লাকি আক্তারের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে সেক্ষেত্রে অবশ্যই লাকি আক্তারকে গ্রেপ্তার করা যায়, কিন্তু লাকি আক্তার মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, সেজন্য কিন্তু লাকি আক্তারকে গ্রেপ্তার করা যাবে না, এ ধরনের কোনো আইন নেই। আমরা যারা লাকি আক্তারের মিছিলের নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, আমরা ভুল পথে রয়েছি। আজকে লাকি আক্তাররা ঘোষণা দিয়ে একটা কর্মসূচি পালন করতে যাচ্ছে, সেটা হচ্ছে আসিয়া সহ সকল হত্যা ও ধর্ষণের বিচার করো এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ। এখন কথা হচ্ছে জাহাঙ্গীর ব্যর্থ কিভাবে হলেন? জাহাঙ্গীরকে আমিও ব্যর্থ বলেছি, আমিও অথর্ব বলেছি, আমি সেখান থেকে সরে এসেছি, ইতিপূর্বে একটা ভিডিওতে আমি জানিয়েছি। কেননা জাহাঙ্গীর ব্যর্থ ছিল, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমার এখন মনে হচ্ছে কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল তার থেকে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে সরকারের, রাষ্ট্রের দায়বদ্ধতার জায়গা হচ্ছে তারা যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে না পারে। আমরা প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে দেখছি, বনশ্রীতে যে স্বর্ণ ব্যবসায়ীর উপরে ডাকাতির ঘটনা ঘটেছিল, হামলার ঘটনা ঘটেছিল, তার সকল আসামিরা গ্রেপ্তার হয়েছে। নওগাঁয় বাস ডাকাতি এবং নারীর শ্লীলতাহানির অভিযোগে যারা অভিযুক্ত তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। আসিয়ার ধর্ষক সহ সারা দেশে অসংখ্য ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সাজা নিশ্চিত করা হবে, তাদের বিচার নিশ্চিত করা হবে, সেই আশ্বাস সরকার আমাদেরকে দিয়েছেন। তাহলে আসিয়ার ধর্ষকদের বিচার তো হচ্ছে, সকল ধর্ষকদের বিচার হচ্ছে, সেটা আমরা এখন নিশ্চিত হচ্ছি। তাহলে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ? কেন তার পদত্যাগ দাবি করতে হবে? তার পদত্যাগ দাবি মূলত একটা বাহানা। এই বাহানায় তারা মাঠে নামবে এবং আমাদের যার প্রতি খুব ক্ষুব্ধতা রয়েছে লাকি আক্তার, সেই লাকি আক্তারকে সামনে রেখে মাঠে নামবে যাতে আমরা মাঠে নামি।
আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি এবং সেটা দিয়ে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া যায়। আমরা না বুঝেও এই ফাঁদে পা দিচ্ছি। আমাদের একজন বিপ্লবী চেতনার মহাগুরু রয়েছে প্যারিসে বসে, যিনি নির্দেশ দিচ্ছেন সিপিবির অফিস ঘেরাও করে ভাঙচুর করার জন্য। আমাদের দেশের কিছু শক্তি রয়েছে, তারাও চাইছেন এটার সাথে সহযোগিতা, কারণ তারা সেই যে বিপ্লবী সরকার চান, তাদের এই বিপ্লবী সরকারের চেতনায় বাংলাদেশ যে কোন পর্যায়ে চলে যাবে সেটা তারাও হয়তো উপলব্ধি করতে পারছে না। শিবিরের সমর্থিত একটা মিডিয়া বাঁশের কেল্লা, তারাও দেখেছি এখানে ইন্ধন যোগাচ্ছে। আবার অনেকে জানে যে লাকি ভিকটিম কার্ড প্লে করার জন্য মাঠে নেমেছে, সেটা জেনেও বলছেন যে লাকির উপরে হামলা করা হবে, লাকিকে হকি স্টিক দিয়ে পেটানো হবে, দেখা যাক কি হয়। আমরা যেন এই ফাঁদে পা না দিই। আমাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমাদের একটা সুন্দর রাষ্ট্র গঠন করা দরকার। লাকি আক্তারকে পেটানোর সময় আমাদের এখন নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেন কারো ফাঁদে পা দিয়ে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে না নিয়ে যাই। এবং এবং আবারও বলছি, সেই যে বিপ্লবী চেতনার মহাগুরু ফ্রান্সে বসে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের থেকে একটু সচেতন থাকুন। ফরহাদ মজারদের থেকে একটু সচেতন থাকুন। ডক্টর ইউনূস যদি আজকে না থাকতো, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতো, কোথায় নিয়ে যেত, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। এটা মাথায় রাখুন। ফরহাদ মজার ঠেকাতে পারতো না, ইকবাল করিম ভুঁইয়া ঠেকাতে পারতো না, পিনাকি ভট্টাচার্য ঠেকাতে পারতো না, এটা আপনারা মাথায় রাখুন। কেউ বললেই হুট করে লাঠি নিয়ে মব সৃষ্টি করে হামলা করা, এটা রাজনীতির পরিচয় নয়, এটা ভদ্রতার পরিচয় নয়।